নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মেদিনীপুর শহরে অবস্থিত আমাদের শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশন মন্দিরটি। চলুন ঘুরে আসা যাক। একটু ঝোড়ো হাওয়া দিচ্ছিল গতকাল, তখন উঠেছিলাম অফিসের ছাদে। এই যে বড় গাছটি দেখছেন, এটি একদম আমাদের অফিসের দেওয়ালের গায়েই রয়েছে। এটি একটি হিমসাগর আমের গাছ। প্রচুর পরিমাণে আম ধরেছিল এই বছর। তো আজকে সেই ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখে ছাদে গেছিলাম যে যদি আম পড়ে কুড়িয়ে পাওয়া যায়। এর আগে একদিন গেছিলাম, তখন কিন্তু অনেক আম কুড়িয়েছিলাম, কিন্তু আজকে গিয়ে দেখলাম যে আর সেরকম আম নেই। হিমসাগর তো প্রায় সবই পেকে গেছে এবং শেষও হয়ে গিয়েছে। অফিসের ছাদ থেকেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে সবটুকু। অফিস শেষে বেরিয়ে পড়েছি, একবার যাব রামকৃষ্ণ মিশনে। আসলে আমার বাড়িটি যে জায়গায় অবস্থিত সেখান থেকে রামকৃষ্ণ মিশন আক্ষরিক অর্থেই উত্তর এবং দক্ষিণ। তো প্রত্যেক দিন সেই জন্য যাওয়া সম্ভব হয় না। যেদিন যেদিন যাওয়ার থাকে অফিস থেকেই চলে যাই। চেষ্টা করি একাদশীর দিনগুলোতে যাওয়ার, মাসে 2 দিন রামনাম সংকীর্তনে যোগ দেওয়ার জন্য। গত বৃহস্পতিবার একাদশী ছিল, কিন্তু সেদিন ঝড় বৃষ্টি হয়েছে বলে যাওয়া হয়নি। তাই মনটা খারাপই ছিল। তাই ভাবলাম আজকে আর একদম অপেক্ষা করা যাবে না। একটু সকাল সকাল ছুটি হয়ে গিয়েছে, আলো থাকতে থাকতেই একবার ঘুরে আসি মিশন থেকে, আর আপনাদেরকেও সঙ্গে নিই। জগন্নাথ মন্দির পেরিয়ে এই যে বল্লভপুরে আমাদের এই শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশন। রামকৃষ্ণ মিশনের এই আশ্রমটি কিন্তু বহু প্রাচীন। 1914 সালে স্বামীজির প্রত্যক্ষ শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী নামে জনৈক বাসিন্দার হাত ধরে এই আশ্রমটির প্রতিষ্ঠা হয়েছিল। তখন এটি একটি প্রাইভেট মঠ হিসাবে ছিল, স্থানীয় মানুষদের উদ্যোগে গড়ে উঠেছিল। 1931 সালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের শাখা কেন্দ্র হিসাবে এটি স্বীকৃতি লাভ করেছিল। এখানে ভক্তরা আসতে শুরু করেছেন, তাদের গাড়িগুলি আছে, আমিও রেখে দেব। গাড়িটা যেখানে রাখলাম সেটা হচ্ছে একটা বকুল গাছের তলায়, আর দেখছি টুপটুপ করে কি সুন্দর বকুল ফুল পড়ছে। দেখুন কি সুন্দর বকুল ফুল, আমার অত্যন্ত প্রিয়। ছোটবেলায় আমরা এগুলোকে নিয়ে নিয়ে মালা গাঁথতাম। বকুল ফুলের মালা এত সুন্দর হয়, আর তেমনি সুন্দর একটা গন্ধ ছাড়ে। চলুন এবার মন্দিরটা একটু ঘুরে ফিরে দেখি। 1931 সালে এই মঠটি রামকৃষ্ণ মিশনের আওতায় আসার পর থেকে বহু বিখ্যাত মানুষজন কিন্তু এখানে এসেছেন, সংঘাধ্যক্ষ এবং সহসংঘাধ্যক্ষরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন স্বামী শিবানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ, স্বামী বিরজানন্দ প্রমুখ। এবং এখনও বছরে 2 বার করে সহসংঘাধ্যক্ষ এবং সংঘাধ্যক্ষরা এখানে আসেন এবং দীক্ষাদান অনুষ্ঠান হয়। সামনের এটি দুর্গা দালান, আর ডান দিকে ওই দেখা যাচ্ছে মঠ অফিস। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই আশ্রমটি প্রতিষ্ঠিত। চলুন এবার ঠাকুরের সাথে পরিচয় করা যাক। আমাদের এই মন্দিরে কিন্তু ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি রয়েছে। এখানে ছবিতে পুজো করা হয় না, এবং সেটিও খুব সুন্দর, খুব নিখুঁত। শ্বেত পাথরের বেদির উপরে পদ্মফুলের উপর মন্দিরে আলো করে বসে রয়েছেন ঠাকুর। আজকে গেরুয়া বস্ত্র পরেছেন। তার ডান দিকে স্বামীজি মহারাজ, বাম দিকে মায়ের পটে পুজো হয়। আর রামকৃষ্ণ মিশন মানেই তো মন ভালো করে দেয়া বিভিন্ন ফুলের গাছ। এখানে দেখুন সন্ধে হয়ে আসছে তো জুঁই ফুলগুলো ফুটে গেছে, কি সুন্দর। জুঁই আমার সবথেকে প্রিয় ফুল, এত সুন্দর গন্ধ ছাড়ে। আমার বাড়িতেও একটি গাছ লাগানো আছে জুঁই ফুলের। আসলে সামনের এই বাগানটি হচ্ছে গোলাপ বাগান। এখন তো গোলাপ সেভাবে ফোটে না, শীতকালে দেখার মতন গোলাপ ফুল হয়। এরকম জুঁই ফুলের গাছগুলোকে ছোট ছোট করে ছাঁটা আছে, এখন একদম গাছ ভর্তি ফুটে রয়েছে, গন্ধও ছাড়ছে খুব সুন্দর। দূরে ওই যে বিল্ডিংটি, ওটি হচ্ছে বিবেকানন্দ হল, নতুনভাবে তৈরি করা হয়েছে এবং বুক স্টলও আছে ওখানে। শুধুমাত্র মন্দির নয়, এর সাথে সাথে একটি বিশাল বড় শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এখানে রয়েছে। দেখুন গরমকালেও কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, গরমের গাঁদা।
গরমকালটা কিন্তু খুব সুন্দর। এই সময়টায় বেশিরভাগ সময় সাদা সাদা ফুল ফোটে এবং প্রত্যেকটাই প্রায় গন্ধযুক্ত। জুঁই, বেল, বকুল, টগর, নানান রকমের সুন্দর সুন্দর ফুল। গরমে গাঁদা কিন্তু ভালোই ফোটানো হয়েছে এখানে। আলাদা করে মালি থাকেন, তিনি যত্ন আত্তি করেন, সেই জন্য সবসময় কিছু না কিছু ফুল ফুটতে থাকে। আর এটি হচ্ছে মন্দিরের টাইমিং, সকাল 8:30 থেকে 11:30 এবং সন্ধেবেলায় 4টে থেকে 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এখানে দেখুন কি সুন্দর একটি কাঠগোলাপ গাছের ফুল। এই হলটি হচ্ছে ভোগ গৃহ এবং কিচেন, এখানে রান্নাবান্না হয়, ঠাকুরের ভোগ রান্না হয়। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে পরের যে বিল্ডিংটি থাকে সেটি হচ্ছে সাধু নিবাস। এখান থেকেও ঠাকুরকে দেখা যাচ্ছে মন্দিরে। ওই পিছনের বাড়িটি হচ্ছে সাধু নিবাস, ওখানে সাধু ব্রহ্মচারীরা থাকেন। এটি একদম মন্দিরের পিছন দিক এবং এই বিল্ডিংটির পিছন দিকে রয়েছে বিরাট বড় একটি স্কুল। 1948 সালের রাখি পূর্ণিমার দিন শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। প্রথমে প্রাথমিক বিদ্যালয় এবং তারপর আস্তে আস্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। এটি হচ্ছে বিদ্যালয়ের ছাত্রাবাস বা হস্টেল, বিশাল বড় হস্টেল। জেলার মধ্যে একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন। আমার অবশ্য সৌভাগ্য হয়নি এখানে পড়ার, কিন্তু আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের সিট পড়েছিল এখানে, সুতরাং এই স্কুলটিতে ঢোকার একটুখানি অনুমতি আমি পেয়েছিলাম কয়েকদিনের জন্য। এখানে অপূর্ব সুন্দর একটি সবুজ লন আর দুপাশে দুটি বিশাল বড় বড় স্কুল বিল্ডিং, সারদা ভবন। আর ওই দূরে যে গোলাপি রঙের বিল্ডিংটি দেখছেন ওটি হচ্ছে প্রাইমারি সেকশন। প্রাইমারি সেকশনও কিন্তু খুব জনপ্রিয় এখানে। রামকৃষ্ণ মিশনের তো জানেনই যে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সেবামূলক কাজকর্মও করে থাকেন, সেরকম এই প্রতিষ্ঠানও বিভিন্ন ধরনের সেবামূলক কাজকর্ম পরিচালনা করেন, যেমন চিকিৎসা কেন্দ্র, গ্রামীণ উন্নয়নের ব্যাপার স্যাপার, ত্রাণ কার্য এবং সাংস্কৃতিক ও নৈতিক শিক্ষার প্রসার ঘটান। আরতি দর্শন করা হোক। খুব সুন্দর একটা সন্ধে কাটলো। প্রতিদিনকার এই নিত্য নৈমিত্তিক একঘেয়েমির হাত থেকে বাঁচার জন্য মাঝে মাঝে কিন্তু এই সব জায়গায় আসাটাও খুব জরুরি। এগুলো বেশ অক্সিজেন যোগায় আবার দৌড়ানোর জন্য। এখানে এসেই দেখা হয়ে গেল বন্ধু টুকায়ের সাথে। ও এখানে দীক্ষা নিয়েছে, আমিও এই আশ্রমেই দীক্ষা নিয়েছি 2019 সালে। সহসংঘাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজির কাছ থেকে আমার দীক্ষা হয়েছিল। আমি আর নীল একদিনে দীক্ষা নিয়েছিলাম, পুটু আর টুকাইও তার পরে পরে দীক্ষা নিয়েছিল। চলুন
রামকৃষ্ণ মিশনে আসা মানেই আমাদের এখানে শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দিরেও একবার মাথা ঠুকে কিন্তু যেতে হয়। এটাও আমাদের কম্পালসারি ডিউটি। জগন্নাথ দর্শন করি। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।